লেখক দেবাশিস গুপ্তর ভালোবাসার বৃদ্ধাশ্রম। কোনো কোনো দিন এমন হয় যে কোনো কিছুই ভালো লাগে না। এমনিতে অনিমেষ খুব প্র্যাকটিক্যাল, জীবনের সাধারণ ওঠাপড়াকে স্বাভাবিক বলেই মেনে নিয়েছে। সুতপা সবকিছুকে নিজের ভবিতব্য বলে মানতে পারে না, তাই কষ্ট হয়। বড়লোকের একমাত্র মেয়ের সাথে রেলের কেরানির বিয়ে হলে প্রতি পদে পদে সমস্যা আসে। আসলে যৌথ সংসারে আদরে বড় হয়ে যদি হঠাৎ একদম অন্য পরিবেশ, অচেনা মানুষজনের সাথে থাকতে হয়, একটু অসুবিধা হবেই। অনিমেষ সবসময় চেষ্টা করেছে সুতপাকে যতটা সম্ভব সুখে আনন্দে রাখতে। কখনো কখনো সুতপা একটু বিরক্ত হতো, মাঝে মাঝে রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে বলতো, আমাদের একটা নিজেদের বাড়ি হলে হয় না? এই সবার সামনে তুমি আমার জন্য কিছু নিয়ে আসো, ছোট ননদ, দেওর, পিসিমা, এদের সামনে আমার খুব খারাপ লাগে। অনিমেষ অনুযোগ করত, কি আর এমন আনছি, এই একটু স্টেশন ধারের দোকান থেকে চপ বা ফিশ কাটলেট, না হলে নতুন কোনো সাবান বা সেন্ট, খুবই সাধারণ জিনিস। অনিমেষের মা নেই, বাবা, পিসি, পিস্তুত বোন আর নিজের এক ছোট ভাই। এতজনের সংসারে অনিমেষ একা উপার্জন। যদিও গুপ্তিপাড়ায় পিসির শ্বশুর বাড়ি থেকে মাঝে মাঝে চাল, আলু, একটু সবজি দিয়ে যায় ভাগের বলে, কিন্তু তাতে আর কি হয়। তারপর রিনার কলেজ শেষ হয়ে গেল, এবার বিয়ের ব্যবস্থা করতে হবে, তার জন্য কিছু টাকা সরিয়ে রাখতে হচ্ছে। যদিও সুতপা খুব নিপুণ হাতে সবকিছু সামলে নিত, কোনোদিন নিজের বাপের বাড়িতে কোনো অনুযোগ করেনি। বাবা স্কুল মাস্টার ছিলেন, সামান্য আয়, অনিমেষকে পড়িয়েছেন। পিসির মেয়ে অনিমেষের ছোট ভাইকে স্কুল অবধি পড়িয়েছেন। রিনা যে বছর মাধ্যমিক দিল সেই বছর অনির চাকরি, তখন ছোট ভাই পিন্টু ক্লাস 6। আলাদা বাড়ি করার কথা কোনোদিন ভাবেনি। অনির ভাই পিন্টু খুব ভালো স্টুডেন্ট ছিল। যাদবপুরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি যে বছর হলো সেই বছর বাবা চলে গেলেন। আবার তার 1 মাসের মধ্যে রিনার বিয়ে ঠিক হয়ে গেল। কিভাবে যে তখন সামলেছে অনি! যদিও রিনার কাকা সাহায্য করেছিলেন, কিন্তু তার বিনিময়ে যে তাদের ভাগের অংশটুকু পিসিকে লিখিয়ে দিতে হয়েছিল, তা অনি জানতে পারে পিসি মারা যাবার পর। প্রায় 7 বিঘা ধানি জমি, বসত বাড়ির অংশ সহ সব কিছু মাত্র 50,000-এ লিখিয়ে নিয়েছিলেন ওর কাকা। পিসি একবারও পরামর্শ করেননি। অনির কষ্ট হয়েছিল রিনার জন্য, বেচারার নিজের বাড়ি বলতে কিছু রইল না। পিন্টু যখন চাকরি নিয়ে মুম্বাই, সেখান থেকে লন্ডন চলে গেল, তখন অনি আর তার ভাই তাদের বাড়িটা রিনাকে লিখে দেয়। ততদিনে অবশ্য সুতপার জন্য একটা বাড়ি বানিয়েছে অনি, শহর থেকে একটু দূরে, বিরাটির কাছে। এই জমিটা কেনাতে একটা ইতিহাস আছে। তাদের অফিসে একজন সাপ্লায়ার আসতো, জগৎ ঘোষ। একদিন কোনো এক কাজে পারচেস ডিপার্টমেন্ট অবনীদার কাছে গেছিল। অনেকে দেখে জগৎ ঘোষ নিজের পরলোকগত দাদার চেহারার সাথে অদ্ভুত মিল পান। তারপর থেকে ডিআরএম অফিসে এলেই অনির সেকশনে ঘুরে যেতেন। মাঝে মাঝে বাড়ি থেকে নারকেল নাড়ু, পাটালি, বাড়ির তৈরি রান্না করা খাবার। প্রথম প্রথম খুব অস্বস্তি লাগতো। অনির থেকে বয়সে একটু বড়ই মনে হতো। একজন সদ্য আলাপ কোনো ভদ্রলোক যদি এইভাবে প্রায়ই বাড়ি থেকে কিছু নিয়ে আসে, তাও তার ডিপার্টমেন্টে কোনো কাজে আসেন না, অস্বস্তি হওয়ারই কথা। অনিরও হতো। সবচেয়ে অদ্ভুত লাগতো, যতক্ষণ না খাওয়া শেষ হতো উনি এক নিমেষে চেয়ে থাকতেন। কোনোদিন হয়তো অনি বলেছে, এইসব করেন কেন, আমার ভালো লাগে না। উনি শুকনো হেসে বলতেন, বিশ্বাস করুন, আপনি একদম আমার দাদার মতন দেখতে। আমার মা বেঁচে থাকলে আপনাকে দেখে ভুল করতেন। আপনাকে কিছু দিলে মনে হয় আমি দাদাকে দিচ্ছি। আপনিও দাদার মতন ধীরে ধীরে খান। ইলিশ পছন্দ করেন না, দাদাও ঠিক তাই ছিলেন। অনি একবার জানতে চেয়েছিল তার দাদার কিভাবে মারা যান। উনি দীর্ঘশ্বাস লুকিয়ে বলেছিলেন, জানি না, আমাদের এখানে নয়, সেই মায়াবতী আশ্রমে। উত্তরপ্রদেশে পিথরাগড়ে ট্রেক করতে গেছিলেন, প্রতি বছর যেতেন। কিভাবে সেইবার ঠান্ডা লাগিয়ে নিমোনিয়া বাঁধান। তারপর ওখানেই সে অনেক কাল আগে, তখন আমি সবে কলেজে ঢুকেছি। এই জগৎবাবু একদিন প্রস্তাব দিলেন তাদের লাঘবে একটা জমি নামমাত্র মূল্যে উনি বিক্রি করবেন। সেই সময় ওইখানে জমির দাম বেশ, তবু মাত্র 9,500 টাকা কাটায় এই 3 কাঠা জমিটা অনেক কিনেছিল। সেই কবে 86 সালের কথা।
তারও বেশ কিছু বছর পর যখন অনির প্রমোশন হলো, তখন বাড়িটা শুরু করে। আজ কতগুলো বছর সুখে দুঃখে এই বাড়িতে কেটে গেল। সামনের নিম গাছটায় কি একটা পাখি করুণ সুরে ডেকে যাচ্ছে, থেমে থেমে আকুল স্বরে। পাখির এই মন কেমন করা ডাকে অনির মন কি এক অজানা বেদনায় ব্যথাতুর হয়ে যায়। কোনো এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে। তার হঠাৎ মনে হয় সে খুব একা, ওই পাখিটার মতন। সুতপা, তার একমাত্র ছেলে, বৌমা, কেউ নেই। সে নিঃসঙ্গ একাকী পড়ে আছে। বাবা, তুমি রেডি হওনি? স্নান করে নাও। অনি চমকে ওঠে, দেখে রাজা সামনে দাঁড়িয়ে। জিজ্ঞেস করে, এখন স্নান? কটা বাজে? যা, সব ভুলে গেছো? কাল রাতেই মনে করিয়ে দিলাম। আজ তোমাকে ডাক্তার চ্যাটার্জির কাছে চেক আপ করিয়ে আমরা সোজা চলে যাব সোদপুর। ভুলে গেছো? ওখানে কি কাজ? হঠাৎ সোদপুর কেন? মেজ পিসির বাড়ি? সে তো কবে মরে হেজে গেছে। তাহলে এখন? সিঞ্জিরি, শোনো, বাবাকে নিয়ে কি করি বলো তো? সব ভুলে মেরে দিয়েছে। মা কোথায়? মাকে ডাকো, বলো বাবা আর মা কোথায় যাবে। সুতপা কিছু একটা কাজ করছিল, কি একটা উত্তর দিল বোঝা গেল না। অনি একবার গলা বাড়িয়ে বলল, সুতপা, কাগজটা দাও, একবার চোখ বোলাই। রাজা অসহিষ্ণু হয়ে পড়ে, বলে, বাবা, এখন কাগজ নয়, 10:30টায় অ্যাপয়েন্টমেন্ট আছে, কত দূর যেতে হবে। তারপর সুবোধ আসবে না, ওকে ওর মেয়ের স্কুলে যেতে হবে, আমাকে ড্রাইভ করতে হবে। তুমি রেডি হও। আমি ভেবেছিলাম তোমাকে ডাক্তার দেখিয়ে অফিসে নেমে যাব, সুবোধ তোমাকে নিয়ে ওখানে পৌঁছে দেবে। তা তো আর হলো না। হ্যাঁ বল, কি জন্য ডাকছিলি? সুতপা কিছু রান্না করছিল, হাতে হলুদ লেগে মুখটাও ঘামে ভর্তি। শরৎ শেষ হতে চললো, এখনো ঠান্ডা নেই। অনির ছোটবেলায় এই সময় মা সকালের দিকে আর সন্ধ্যার সময় হাফ হাতা সোয়েটার পরাতেন। সুতপা, রাজা কি বলছে? কোথায় যেতে হবে? তুমি জানো না আমরা আজ থেকে বৃদ্ধাশ্রমে থাকবো? আওয়াজ শুনতে পাচ্ছ না? প্যাকার্সরা এসে খাট খুলছে। অবশ্য আর কিছু রাখতে দেবে না বলেছে, ওই বিয়ের খাট আর টুকিটাকি 2-1টা জিনিস, আর আমাদের আলমারিটা। অনির মনে পড়ে, কয়েকদিন ধরে গোছগাছ চলছে, ওদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই বাড়ি খুব ছোট, তাই জায়গার অভাব। ওরা চলে গেলে দোতলার বানাবে রাজা। রাজার বউ ব্যাংকে চাকরি করে, লোন নেবে, তারপর যদি ইচ্ছে হয় তাহলে ফিরিয়ে আনবে। ততদিনে যদি বেঁচে থাকে, না হলে বৃদ্ধাশ্রমে হয়তো। বুক থেকে অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সুতপাকে বলে, হ্যাঁ গো, পারবে আমাকে ছেড়ে আলাদা থাকতে? তোমার তো এখনো আমার গায়ে পাড়া তুলে দিলে ঘুম আসে না। সুতপা বলে, এ কি বলছো? তোমার সব জ্ঞান গম্মি কি জলাঞ্জলি দিয়েছো? সিঞ্জিনি রাজা রয়েছে, কোনো কালে কি বুদ্ধি শুদ্ধি হবে না? সুতপার কথায় কোনো পাত্তা না দিয়ে অনি বলে, ছাড়ো, একটু বসো তো এইখানে। নাও বসো। আর কি, আজকের পর তো আর এইভাবে এই বাড়ির বারান্দায় বসতে পারবো না। তোমার মনে আছে এখন যেখানটায় রাজা গ্যারেজ করেছে, ওখানে একটা কনক চাপার গাছ ছিল। তুমি সন্ধ্যাবেলা ফুল পেরে একটা বড় কাচের ডিশে জল দিয়ে রাখতে, কি মিষ্টি গন্ধ। কি হবে ভেবে? হ্যাঁ গো, শুনেছি মরে গেলে ওরা নাকি খবর দেয় না। আমি মরে গেলে তুমি জানতে পারবে। যদিও সিঞ্জিনি বলেছে আমাদের দুজনের ঘর একদম আলাদা, কিন্তু পাশাপাশি। আমি তোমার সাথেই বসে চা খাবো, সে ওরা যাই বলুক। তুমি তো আবার ওষুধ খেতে ভুলে যাও, সেটাই বা কে দেখবে? উল্টো জামা পাজামা পরে বাইরে বেরিয়ে যাও। তোমার মনে আছে সুতপা, রাজা যখন হলো তখন এই দিকটা খুব লোডশেডিং হতো, খুব বর্ষা আর অন্ধকার হয়ে আসতো চারিদিক। রাজা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আলো এসেছিল। নার্স বলেছিল, রাজার মতন এলো আপনার ছেলে। আমার কিন্তু বেনারসি চাই, না হলে ছাড়বো না। মনে আছে? কি হবে মনে করে? আর কি আমার জ্ঞান ছিল? একটা ঘোরের মধ্যে ছিলাম। আচ্ছা, ওরা আমাদের বৃদ্ধাশ্রমে কেন পাঠাচ্ছে জানো? কেন? ওই তো বললো বাড়িটা দোতলা করবে নাকি। তুমি কিছুই বোঝো না। আরে বুঝলে না, আমরা চলে গেলে রাজার সিঞ্জিনির বাবার মাকে নিয়ে আসবে। ওপরটা তোর বাবার টাকায় হবে। তুমিও যেমন সাত তাড়াতাড়ি সব দানপত্র করে দিলে। অনিমেষ হাসে, বলে, সুতপা, কার জন্য এইসব? আমার একটা মাত্র ছেলে, ভালোভাবে এডুকেশন দিয়েছি, কলেজে পড়ায়, ওর কাছে টাকা নেই। ও শ্বশুরের টাকায় বাড়ি করবে? আরে 2 বছর বাদে ওর কলেজের কাছে ফ্ল্যাট কিনে চলে যাবে। তুমি না সত্যি খুব সরল। জগৎবাবুর বউও কিন্তু সেই রকম ইঙ্গিত দিল।
এই তো কাল এসেছিল, বলল দিদি আপনাদের চিরকালের মতন পাঠিয়ে দিয়ে নিজের বাপ মাকে এনে তুলবে না তো? তাছাড়া শুনলাম আমাদের ওখানে রেখে দেবাদেবী বিদেশে বেড়াতে যাবে, শ্রীলঙ্কা না কোথায়। অনি বলে, আচ্ছা সুতপা, তুমি কি বলো তো, ওদের বাড়ি নেই, এখানে কেন আসবে? বাড়ি ওই তো একটা পায়রার খুপড়ির মতন ফ্ল্যাট, সেকেন্ড ব্রিজের ধারে। সারাদিন গাড়ির আওয়াজ, ধুলো, রাতে মশা, ওখানে কেন যে থাকে? অত বড় ব্যাংক অফিসার, টাকা নিয়ে কি করবে? এই তো একটা মেয়ে। তবে অনিমেষের একটা ব্যাপারে খটকা লাগে, ওরা বিদেশে যাবে, একবারও তো রাজা বা সিঞ্জিনি জানালো না। এটা কিভাবে হয়? এর আগে যেখানে গেছে ওদের কত আগে থেকে জানিয়ে অনেক ব্যবস্থা করে তবে বেরিয়েছে। অবশ্য বিদেশের আগে কোনোদিন যায়নি, কিন্তু এত লুকোছাপার কি আছে? কোথাও গেলে ওরা কি বারণ করতো? মনটা খারাপ হয়ে যায়। সুতপাকে কিছু বলে না, কষ্ট পাবে, ওকে আড়াল করতে বলে। হ্যাঁ বলছিল বটে, তবে কোথায় যাবে তা অবশ্য আমার এখন মনে নেই। পুজোর সময় বলছিল ওরা কিছুদিনের জন্য যাকে স্নান করতে যাই। এই ছোট্ট অপরিসর বাথরুম, ছোট্ট বারান্দা, এই বাড়িটাই আমার কাছে প্যালেস। কোনোদিন ভাবিনি যে এখান থেকে চলে যেতে হবে। জানো সুতপা, আমাদের সাথে চাকরি করতেন সুকল্যাণ বাবু, ওনাকে সোনারপুরের দিকে একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল। তা আমরা কজন কলিগ মিলে একবার দেখতে গেছিলাম। বিশ্বাস করো, ওখানে মানুষ থাকতে পারে না। দুটো বাড়ি মুখোমুখি, একদিকে পুরুষরা আর একদিকে মহিলারা। কি ছোট ঘর, দুটো লোকের সাথে এক ঘরে ছিলেন। যখন ফিরে আসছি আমার হাত ধরে বলছে, অনিমেষ ভাই আমার, একবার ছেলেটাকে বলিস না যেন আসে। কতদিন দেখি না, কয়েকটা ওষুধ ফুরিয়েছে, এরা দিচ্ছে না। এত খারাপ লেগেছিল, কি আর এমন বয়স হয়েছিল, বৃদ্ধ তো ছিলেনই না। কোনো উত্তর দিতে পারিনি, জানি বললেও আসতো না। তারপর খুব বেশি দিন বাঁচেননি। আমাদেরও কি কপালে? উফ চুপ করো, অলক্ষণে কথা বলবে না। আমাদের ওরা ঠিক নিয়ে আসবে, দেখো, ও আমাদের সন্তান, ও পারবে না, তুমি দেখো, বলে হু হু করে কেঁদে ফেলে। আর নিজেকে সামলাতে পারলো না সুতপা। অনিমেষ বারান্দার গ্রিল ধরে উঠে বহু বছর বাদে আবার প্রথম বিবাহের বছরগুলোর মতন সুতপাকে জড়িয়ে ধরলো, বলল, চিন্তা করো না, যেখানেই থাকি তোমাকে একলা ফেলে যাব না। সুতপা নিজেকে সামলে নিয়ে বলে, না গো, পুরুষ মানুষ বেশি দিন একা থাকতে পারে না। শুধু একটাই ইচ্ছে, জানি না ঠাকুর রাখবেন কিনা, আমি যেন তোমার আগে যাই। ওই দৃশ্য আমি দেখতে পারবো না। বাতাবি লেবু গাছটায় ফুল এসেছে, একটা মিষ্টি গন্ধ ভরে আছে। এই গাছ সব অনির নিজের হাতে লাগানো। অফিস থেকে বেরিয়ে মৌলালিতে এ গাছের অনেক দোকান, কত গাছ যে লাগিয়েছিল। সুতপা উঠে পড়েছে, অনি স্নান করতে যায়। সিঞ্জিনি বাথরুমের সামনে একটা টাওয়েল রেখেছে, বলল, বাবা তুমি এইটা ব্যবহার করে রোদে দেবে, আমি তুলে নিয়ে পাঠিয়ে দেব। তোমার নতুন একজোড়া চটি, কয়েক সেট পাজামা আর দুটো নতুন গেঞ্জি নিয়ে এসেছি, সব মা ভরে দিয়েছে। অনি বলে, এইসবের কি দরকার ছিল? আমারগুলো তো খুব একটা খারাপ ছিল না। তারপর নিজের মনেই বলে, বলি দেবার আগে বোধ হয় নতুন কিছু পড়তে হয়। বৃদ্ধাশ্রমে ঢুকতে গিয়ে একটা বড় গেটে সিকিউরিটি গাড়ি আটকালো। রাজা নেমে একটা খাতায় গাড়ির কিছু লিখে অনির সামনে এসে বলল, তোমরা একটু বসো, আমি অফিস ঘরে কিছু কাজ সেরে এখনই আসছি। একটা গাড়িতেই সবাই এলো। অনিমেষ আর ডাক্তারের কাছে যায়নি। সিঞ্জিনি রাজা দুজনেই ছুটি নিয়েছে। সামনের সিটে রাজার পাশে সিঞ্জিনি, আর পিছনেও আর সুতপা। পিছনে একটা ম্যাটাডোর ভ্যানে ওদের খাট, আলমারি আর কিছু কাপড় জামার দুটো ব্যাগ, কিছু বই আর সংসারের একান্তই কিছু টুকিটাকি। এই তাদের বিয়ের 28 বছরের ঘরকন্যার স্মৃতি। বৃদ্ধাশ্রমটা খুব বড়, অনেকগুলো মাল্টি স্টোরিং বিল্ডিং। বাড়িগুলো অনেক জায়গা ছেড়ে বানানো, বেশ গাছগাছালি আছে, অনির ভালো লাগে। অনেক মানুষজন আছে। রাজা এসে বলে চলে, সব হয়ে গেছে, এসো। তারপর সিঞ্জিনিকে বলে, তুমি মাকে নামাও, আমি বাবাকে নিয়ে আসছি। অনি বলে, এটা বৃদ্ধাশ্রম, এত জায়গা নিয়ে তোমার ভালো লেগেছে? পিছনে একটা পুকুর আছে, বাঁধানো ঘাট, তবে ঘেরা, সিকিউরিটি আছে, বাচ্চারা যেতে পারে না। অনি একটু চমকায়, বাচ্চারা মানে? এখানে অনাথ আশ্রমও আছে নাকি? মানে ওই আর কি, দাদু দিদাদের দেখতে আসে না, তারা আর কি, যদি দুম করে চলে যায় ওই জন্য।
কিন্তু এত গাড়ি, আজ রোববার নাকি? সবাই খুব বড়লোক মনে হয়, না হলে নিজেদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে গাড়ি নিয়ে ভিড় করে দেখতে আসে। করিডোরের সামনে সিকিউরিটি রাজাকে দেখে উঠে দাঁড়ায়, তারপর সেলাম করে বলে, চলে এলেন? অনি বুঝতে পারে রাজাকে চেনে। রাজাকে একটা ইশারা করতে চুপ করে যায়। অনি দেখে লিফট আছে, তারপর ভয়ে ভয়ে বলে, হ্যাঁ রে, এই যে মেলা খরচা, এখানে কেন এলি? কত ছোটখাটো বৃদ্ধাশ্রম আছে, এত টাকা কেউ খরচ করে? আমার ওইটুকু সঞ্চয়ের ওপর ভর করে এখানে দুজন থাকতে পারবো? শেষে পালাতে হবে বোধ হয়, না হলে যত তাড়াতাড়ি সম্ভব ওপরে চলে গেলে নিশ্চিন্ত। কেন যে এরকম করলি? রাজা লিফট খুলে 5 নম্বর টিপলো, তারপর মাকে প্রায় গায়ের কাছে নিয়ে বলে, মা দেখো, এই জায়গা তোমার ভালো লাগবে। কত মানুষজন, এত ফাঁকা জায়গা, দুদিনেই মন বসে যাবে। সুতপা কোনোদিন লিফটে চড়েনি, শক্ত করে রাজার হাত ধরে আছে। তারপর শুকনো মুখ করে বলল, তোর বাবার কাছে কাছে থাকতে পারবো তো? আমার যে আর কেউ নেই। তারপর সিঞ্জিনীকে বলল, বৌমা, তোমাদের বাচ্চা হলে জানিও, হ্যাঁ? একবার মুখটা যেন দেখে যেতে পারি। মানুষ আর কি চায় বলো? একটা ছোট্ট সংসার, ছেলে বৌমা, নাতি নাতনিদের নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া। তাও কি? লিফটটা দাঁড়িয়ে যেতে চুপ করে যায় সুতপা। তারপর মলিন হেসে অনির দিকে তাকায়। রাজা একটু এগিয়ে পকেট থেকে 2টো চাবি বার করে দরজা খোলে। তারপর অবাক বিস্ময়ে ওরা হতবাক হয়ে যায়। দরজার সামনে প্রদীপ বাবু বেয়াই 2টো হাত জড়ো করে বলে, ওয়েলকাম ওয়েলকাম অনিমেষ দা, আসুন আসুন দিদি, এই আপনাদের বৃদ্ধাশ্রম। অনিমেষ একটা অবাক হয়ে চারিদিকে তাকায়। একটা বিশাল ফ্ল্যাট। অনির এত বছরের জীবনে এত বড় ফ্ল্যাটে কোনোদিন আসেনি। ড্রয়িং রুমই ওদের বাড়ির সমান। একটা বড় টিভি, সুন্দর সোফা দিয়ে সাজানো, ঘরের কোণে একটা লতানো গাছ, ঘরে একটা সুগন্ধির সাথে মৃদু এসি চলছে। সোফাগুলোর দামই বোধহয় কয়েক লাখ টাকা। সুতপা ঘোর বোধহয় এখনো কাটেনি। ততক্ষণে সিঞ্জিনীর মা অর্চনা একটা সুন্দর ট্রেতে ঠান্ডা শরবত নিয়ে বলে, দিদি এখন এটা খান, তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আমাদের সংসার সামলে নেব। আপনারাও এখানে, মানে বৃদ্ধাশ্রমে? অর্চনা হো হো করে হেসে ফেলে, বলে, আপনি ভাবলেন কিভাবে আপনার ছেলে মেয়ে আপনাদের বৃদ্ধাশ্রমে ফেলে আসবে? অনি বলে, একটু খুলে বলুন তো, কিছুই বুঝতে পারছি না। রাজাই বা কোথায় গেল কে জানে। প্রদীপ মিত্র বলে, আপনার খাট আর আলমারি তোলাচ্ছে, বাকি সব নতুন। আমিও খাটটা নিয়ে এসেছি, ফুলসজ্জার ওই ক্যাচর ক্যাচর আওয়াজের খাট আমি ছাড়তে পারবো না। আফটার অল এটা শ্বশুরের দান বলে কথা, বলে চোখ টিপে হাসে। সুতপার এখন ঘোর কাটেনি। সোফায় বসে বলে, কি নরম, আমাদেরটাতে বসলে পিছনে স্প্রিং ফুটতো। অর্চনা বলে, দিদি ও আমাদেরও ছিল, এত বছর ধরে বলেও বদলাতে পারিনি। ঠান্ডা শেষ করে প্রদীপবাবু বলে, একদিন সিঞ্জিনী এসে বলল যে, বাবা তোমাদের বয়স হচ্ছে, একা একা থাকো, তার থেকে একটা কাজ করলে হয় না? যদি সবাই মিলে এক জায়গায় থাকি তাহলে। আমি প্রথমে বুঝিনি। ওই বলল, ধরো যদি আমি আর রাজর্ষি দুজনে একটা বড় ফ্ল্যাট কিনি, তার পাশে তোমরা চলে এসো, প্রায় পাশাপাশি থাকাও হবে, আবার চিন্তাও মুক্ত। তখন আমি বললাম, না, একসাথে বড় ফ্ল্যাট দেখ, আমি টাকা দেব, আমার যা কিছু তো তোদের জন্য, সবাই মিলে একসাথে থাকবো। শুধু দিদি একটাই অনুরোধ, ঝগড়া হবে, দুজনে দুজনের ঘরে গিয়ে দুম করে দরজা বন্ধ করে দেব, কিন্তু সকালে আবার একসাথে ওই পুবের বারান্দায় বসে দার্জিলিং চাও খাবো। আর হ্যাঁ, আপনার এই বোনটিকে কিছু রান্না শিখিয়ে দেবেন। সুতপা হাসে, তারপর অর্চনার হাত ধরে ওঠে, বলে, চলো রান্নাঘরটা দেখি, ওটাই তো আমাদের মন্দির, কি বলো? তা কত দাম পড়লো? শুনুন, আমার 50% আর আপনার 50%। আর আমার ছেলে নিতে চাইছিল না, কিন্তু আপনার মেয়ে এত চাপ দিল যে, বলে হো হো করে হেসে উঠল। আর হ্যাঁ, একটা দোষ আমি করেছি, একটা নয় 2টো। এক আপনাদের জানতে দিইনি, শুধু সারপ্রাইজ দেব বলে, আর এই ফ্ল্যাট দুজনের নামে রেজিস্ট্রি করেছি। তাতে একজন সুতপা দিদি আর অর্চনা। আপনার মেয়ে আর আর আমার ছেলের একই মত। আজ থেকে সিঞ্জিনী আপনার মেয়ে, রাজর্ষি আমার ছেলে। বন্দোবস্ত ঠিক আছে না? সন্ধ্যা নেমেছে। সুতপা একটু জিরিয়ে নিচ্ছে, আসলে নিজেকে সামলাচ্ছে, বোধহয় একটু লজ্জাও পাচ্ছে। কত কি ভেবেছিল, তার বদলে কি হলো। অনি পশ্চিমের বারান্দায় দাঁড়ায়। দূরে একটা সরু রাস্তা, বাড়ির বাউন্ডারির ঠিক গায়ে একটি পরিবার বাস করছে।
একজন বৃদ্ধ মানুষ সামনে একটা বই মেলে সুর করে কিছু একটা পড়ছে। তার সামনে বছর ৮ একটি বালক দুগালে হাত দিয়ে মন দিয়ে সেই পড়া শুনছে, বোধহয় রামায়ণ। ওইদিকে কিছুক্ষণ তাকিয়ে তার মনে পড়ে গেল বহুদিন আগের একটা দৃশ্য। স্কুল মাস্টার বাবা বাড়ি ফিরে খাটের ওপর একটা টেবিল বিছিয়ে এইভাবে উনি মহাভারত পড়তেন। কখনো কখনো রবীন্দ্রনাথের কবিতার বই। অনি ঠিক এইভাবে দুগালে হাত দিয়ে মন্ত্রমুগ্ধের মতন সেই পাঠ শুনত। অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে এত বছর পর তার পরলোকগত বাবা মা পিসি সবার কথা মনে পড়ল। মা বলতেন, ঢলে পড়া সূর্য দেখতে নেই, ভোরের সূর্য দেখে প্রণাম করতে হয়। কিন্তু আজ বহুদিন বাদে তার প্রিয় মানুষদের প্রতি প্রণাম জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে, ঘরে ঘরে যদি এই রকম বৃদ্ধাশ্রম থাকতো, এত বড় নাই বা হলো ছোট একটা, বৌমা তার বাবা মাকে নিয়ে রাখতো, ছেলে তার নিজের বাবা মাকে রাখবে, তাহলে বোধহয় কোনো মানুষের শেষ নিঃশ্বাসের সময় দুফোঁটা চোখের জল বেরোতো না। আরেকটা চমক বাকি ছিল। খাবার টেবিলে সবাই মিলে খেতে বসেছে আজ। রাজা আজ দাদা বৌদির বিখ্যাত সেই হোটেল থেকে বিরিয়ানি চা বানিয়েছে। সুতপা একটু অনুযোগ করেছে, ওর ইচ্ছে ছিল পুজো করে বাড়িতে রাত্রিবাস করতে হয়, না হলে সংসারে অমঙ্গল হয়। অর্চনারও একমত, কিন্তু ছেলে বলে, সামনের পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করে নেব, তাই আজ খাওয়াটা হয়ে যাক। অনি জানে এইসব অভিযোগ টিকবে না, তাইও কোনো মন্তব্য করেনি। খেতে বসে রাজা অনিকে বলে, বাবা, তোমাদের পাসপোর্ট এসেছে তুমি জানো? অনিমেষ বলে, হ্যাঁ, অনেকদিন আগেই তো দিয়ে গেছে। আচ্ছা বলুন তো প্রদীপ বাবু, আমরা পাসপোর্ট নিয়ে কি করব? এই বয়সে কোথায় যাব? আগে ইচ্ছে ছিল বাবার জন্মস্থান একবার দেখতে যাব বগুড়া, কিন্তু আর কি হবে? প্রদীপ বাবু সদা হাস্যোজ্জ্বল মানুষ, সব সময় খুশি খুশি ভাব। বলে, কেন হবে না? কত আপনার? 65 কি 66? আরে এটা কোনো বয়স? সিঞ্জিনী সুতপাকে বলে, মা, আমরা সবাই শ্রীলঙ্কা যাচ্ছি, তুমি কাল থেকে গোছগাছ শুরু করে দাও, তবে এক গাদা নয়, পেলে চার্জ নেবে। অনিমেষ অবাক হয়ে বলে, মানে তোরা কি লটারি পেয়েছিস নাকি? সিঞ্জিনী বলে, এটা আমার আর বাবার খরচ, আমি বাবার থেকে কিছু নিইনি, আর আপনার যদি খারাপ লাগে ঠিক আছে, আমার থেকে ধার নেবেন, আস্তে আস্তে দিয়ে দেবে EMI। প্রদীপ বাবু বলে, আমি কিন্তু এটা জানতাম না, আমাকে বলেছিল কিছু টাকা দিতে, আমি দিয়েছি, কিন্তু রাবণ যে ডেকেছে তা তো জানতাম না। না আঙ্কেল, বিজয় সিংহ উনি ডেকেছেন। সুতপা হঠাৎ করে চেঁচিয়ে উঠতে সবাই ওর দিকে তাকায়। সুতপা হাতে কাঁটা চামচ ফুটিয়ে ফেলেছে। অনি বলে, কি করে হলো? দেখো দেখি কাণ্ড, তুমি না, বলে বাকি কথা উজ্জ্ব রাখে। সুতপা বলে, ব্যস্ত হবার কিছু নেই, আমি ইচ্ছে করে কাঁটা বেঁধালাম, আসলে স্বপ্ন মনে হচ্ছে, তাই দেখলাম জেগে আছি কিনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।